নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের আরো একবার স্বাগত। এখন এই মুহূর্তে একটা বিষয় নিয়ে সব জায়গায় আলোচনা, চায়ের দোকান থেকে সংবাদ মাধ্যমের দপ্তর। এখন অব্দি মুখ্যমন্ত্রী মানে আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন যে তিনি পদত্যাগ করবেন না, কারণ এই ভোট জালিয়াতির ভোট। হেরে যাবার পর ভোটকে জালিয়াতির ভোট বা ভোট লুট হয়ে গেছে এই অভিযোগ নতুন কিছু না। যারা যখন বিরোধী পক্ষে থাকেন তারা অনেকেই এটা বলেন এবং মাঝে মাঝে একটু আগে বলতে গিয়ে ব্যাকফায়ারও করে যায়। আমার পুরনো সহকর্মী মানে আমার পেশার সহকর্মী জয়ন্ত চৌধুরী, খুব পুরনো সাংবাদিক, 2019-এর একটা ইন্টারেস্টিং ঘটনা বললেন। কংগ্রেসের দাদেন বিদায়ী চিফ মিনিস্টার, তাদের টার্ম শেষ হয়েছে, নতুন নির্বাচন হয়েছে, তিনি কাউন্টিং এর আগের দিন ঘোষণা করলেন যে আমাদের ইভিএম হ্যাক করে এই নির্বাচন হারানো হয়েছে এবং ফল প্রকাশের পরই আমরা আগাম ঘোষণা করে রাখছি যে আমরা ইভিএম বাতিল করবার দাবিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্ণা দেব। অশোক গেহলট তো এটা ঘোষণা করে দিলেন, কিন্তু কাউন্টিং শুরু হয়ে যাওয়ার পর দেখা গেল ফল যখন প্রকাশিত হলো অশোক গেহলটের দল কংগ্রেস রাজস্থানে আবার জিতে গেছেন। বলা বাহুল্য অশোক গেহলট তারপরে আর ইভিএম বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের সামনে ধর্ণা দিতে যাননি। কিন্তু এক্ষেত্রে মানে মমতা ব্যানার্জির ক্ষেত্রে ইউনিক ব্যাপার যেটা, তিনি বলছেন যে আমি হেরে গেছি এটা মানছি না, শুধু না আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব না। এইরকম কোনো দাবি স্বাধীনতার পর ভারতবর্ষে প্রথম। এখন একটা পুরনো ঘটনা মনে পড়লো আমার। বামফ্রন্ট আমলের এককালের এক ডাকসাইটে মন্ত্রী কাম নেতা, সিপিএম এর নয়, অন্য একটি শরিক দলের বন্দর এলাকার নেতা ছিলেন। তো তিনি শেষের দিকে এসে স্মৃতিভ্রম, স্নায়বিক বিভিন্ন রোগ, অনেক কিছু একসঙ্গে জটিল একটা ব্যাপার তৈরি হয়েছিল, যদিও ফিজিক্যালি তিনি আদারওয়াইজ ফিট ছিলেন এবং উনি একটা ইলিউশনের মধ্যে ঢুকে গেছিলেন। তখন তিনি বিধায়কও নন, মন্ত্রীও নন, তার শারীরিক অবস্থার জন্য, বিশেষ করে মানসিক অবস্থার জন্য সেটা সম্ভবও ছিল না। তিনি মনে করতে শুরু করলেন যে তিনি তখনও মন্ত্রী আছেন এবং তাকে সামনে রাখা মুশকিল। তিনি মাঝে মাঝে বলেন যে আমার গাড়ি কোথায়, পাইলট কোথায়, আমি বেরোবো, রাইটার্সে যেতে হবে। এই অবস্থা সামলাতে শেষকালে তার বাড়ির লোকজন মনোচিকিৎসকের পরামর্শে একটা অভিনব ব্যবস্থা করেছিলেন। তিনি তখন সল্ট থেকে শিফট করে গেছেন, সেখানে বাড়ির একতলায় একটা নকল মন্ত্রিত্ব বানানো হয়েছিল। সেখানে কিছু ফাইল দেওয়া হয়েছিল, তার ঘরের সামনে লিখে দেওয়া হয়েছিল অমুক মিনিস্টার ইনচার্জ, অমুক ডিপার্টমেন্ট, যেরকম থাকে হুবহু সেরকম রেপ্লিকা করে। তার ফাইল নিয়ে আসার জন্য লোক দেওয়া হয়েছিল, একজনকে তার পিএ দেওয়া হয়েছিল মন্ত্রী যেরকম থাকে, এবং উনি স্নান খাওয়া দাওয়া করে দোতলা থেকে নেমে এসে ওই একতলার ঘরে, মন্ত্রিত্বের ঘরে ঢুকতেন এবং ওই খেলনা ফাইল, খেলনা আড্ডালি, খেলনা পিএ এদেরকে নিয়ে সারাদিন কাটিয়ে দিতেন। মাঝে মাঝে বলতেন এই জ্যোতিবাবুকে ধর। জ্যোতিবাবু ততদিন কিন্তু নেই, চলে গেছেন। জ্যোতিবাবুকে ফোনে ধর, আমার সঙ্গে জরুরি কথা আছে। আমাকে অনেকে জিজ্ঞেস করলেন যে মমতা ব্যানার্জির কি এইরকম কোনো বিষয় হতে চলেছে নাকি। অনেক সময় হয়, শক, আচমকা শকেও এটা হতে পারে। আমি এটা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এখন অব্দি যেটা বলছেন বা করছেন এটা পুরোটা টনটনে জ্ঞান নিয়ে করছেন। উনি এই বার্তাটা এখন অব্দি ধরে রাখতে চাইছেন কারণ উনি খুব ভালো মতো জানেন তার নিচু তলার কর্মীদের, যারা এই মুহূর্তে জেলা এবং শহরে বিভিন্ন আক্রমণের মুখোমুখি, তাদের মধ্যে ন্যূনতম মনোবল ধরে রাখতে গেলে বিজেপির যে জয়োচ্ছ্বাসের প্রাথমিক ধাক্কাটা প্রথম 2-3 দিন চলবে,
আপনারা দেখতেই পাচ্ছেন পার্টি অফিস দখল হচ্ছে, অটো স্ট্যান্ড বদল হচ্ছে, বিভিন্ন জায়গার যেগুলো লাভজনক উৎসমুখ সেগুলোর হস্তান্তরের জন্য চাপ শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে মিনিমাম একটা মনস্তাত্ত্বিক প্রতিরোধের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা ভাসিয়ে দিয়েছেন যে আমি এই রায় মানছি না, আমি পদত্যাগ করছি না। কারণ তিনি খুব ভালো মতো জানেন তার আশেপাশে যারা বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, বিদায়ী মন্ত্রী এরা রয়েছেন, কঠিন সময়ে তারা কতজন থাকবেন সেটা একদমই পরীক্ষিত নয়। বিশেষ করে 15 বছরে ক্ষমতায় থাকলে 34 বছরে যত আবর্জনা বামফ্রন্টে জমেছিল, 15 বছরে তার বহুগুণ বেশি আবর্জনা মমতার চারপাশে জমে গেছে, এটা বাস্তব কথা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো যোদ্ধা হিসেবে এটাও জানেন, যদি আমাকে এই 71 বা 72 বছর বয়সে ঘুরে দাঁড়াতে হয়, যেটা উনি ইতিমধ্যে বলে দিয়েছেন আসল কথাটা, আমি রাস্তার লোক, রাস্তাতেই থাকবো, তাহলে তার ভরসা তার প্রতি, দিদির প্রতীক দায়বদ্ধ যে অগণিত কর্মী সংগঠক রয়েছে তারা, সুতরাং তাদের প্রাথমিকভাবে মনোবল ধরে রাখার একটা রসদ দেয়া। 2, সর্বভারতীয় স্তরে তার যে বিরোধী লড়াকু ইমেজ, সেটাকে বুস্ট আপ করা এই পরাজয়ের মুহূর্তেও, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটা একটা কুশলী চাল, তার বাইরে কিচ্ছু না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়সে 1984 সাল থেকে সংসদ জীবন শুরু করেছেন, সংসদীয় রাজনীতির অলিন্দে সরাসরি পা রেখেছে নাগরিক নির্বাচিত প্রতিনিধি হিসেবে। উনি খুব ভালো মতোই জানেন যে উনি পদত্যাগ করুন বা না করুন ওটা একটা প্রতীকী ব্যাপার মাত্র। আগামী 9 মে তার গোটা মন্ত্রিসভা, শুধু নয় গোটা বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশন যাদের যাদের বিজয়ী শংসাপত্র দিয়ে দিয়েছে, সেই নোটিফিকেশনের ভিত্তিতে রাজ্যপাল নতুন বিধানসভা গঠন করবেন, প্রোটেম স্পিকার নতুন স্পিকার নির্বাচিত করবেন এবং রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠ দল তাদের নেতা নির্বাচিত করে রাজ্যপালকে জানালে তাদের সেই সংখ্যাগরিষ্ঠ দলকে মন্ত্রিসভা গঠনের জন্য রাজ্যপাল ডাকবেন, সরকার গঠনের জন্য। আর যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে নির্দিষ্ট ম্যান্ডেট আছে যে যদি বিতর্কিত কাউকে ডাকা হয় যে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত নয়, ইট মে বি চ্যালেঞ্জ, তাহলে শপথ নেওয়ার খুব পরই খুব দ্রুত আস্থা ভোটের মুখোমুখি হতে হয় খোলা হাউসে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন বা না করুন, রাজ্যপাল যদি 356 প্রয়োগ করে তার মন্ত্রিসভাকে 9 মের আগে বরখাস্ত করে বা না করে, আদৌ করবে বলে আমার ধারণা নয়, তাহলেও মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হিসেবে এবং তার গোটা বিধানসভার টেনিউর, শাসক বিরোধী দলের বিধায়ক নির্বিশেষে প্রত্যেকেরই মেয়াদ কিন্তু ওই 9 মেতে শেষ হয়ে যাবে। এটা সম্পূর্ণভাবে জেনে মমতা বন্দ্যোপাধ্যায় এই চালটা দিয়েছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু জেনে শুনে নাটকটা করছেন এবং এই নাটক তার আগামী দিনে বিরোধী ভূমিকায় থাকার যে রোড ম্যাপ, তার একটা কার্টেন কল মাত্র, তার বাইরে কিছু না। মূল অভিনয় শুরু হবে যবনিকা নতুন করে উঠলে পারে। এবার আমি দ্বিতীয় কথাটাতে আসি যে আমার নিজের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় যত দ্রুত সম্ভব এই সমস্ত নাটকবাজির বাইরে গিয়ে বাস্তবে কোন কোন কারণে তার পরাজয় হয়েছে এটা যদি মনোনিবেশ করেন, রিভিউ করেন, তাহলে অনেক বেশি কাজের কাজ হবে। এবং সাধারণ মানুষের কাছে যে মেসেজটা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় গদি আঁকড়ে থাকতে চাইছেন, হেরে গিয়েও বলছেন হারিনি, অজস্র মিম মার্কেটে ঘুরতে শুরু করেছে, মমতা ব্যানার্জি স্ট্যাচারের একজন নেত্রীর পক্ষে সাধারণ মানুষের কাছে একটা বাজে মেসেজ যাচ্ছে যে তিনি মানুষের রায় মেনে নিতে চাইছেন না। আমি জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা আছেন তারা অনেকে বলবেন এই মানুষের রায় কথাটাতে আমাদের আপত্তি আছে, এসআইআর এ লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করা হয়েছে, আপনি কিভাবে এটা মেনে নিচ্ছেন যে মানুষের রায়েরই প্রকৃত প্রতিফলন হয়েছে? আমারও প্রাথমিকভাবে একটা ধারণা হচ্ছিল যে এসআইআর হয়তো একটা ফ্যাক্টর হতে চলেছে, কিন্তু যখন বিশদে ফলাফলটা এসে পৌঁছেছে সেটা খতিয়ে দেখতে গিয়ে
আমার কাছে যেটা পরিষ্কার হলো যে 49টা কেন্দ্র এরকম রয়েছে যেখানে মার্জিন, যেটা সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন, যেখানে মার্জিনের থেকে ওই নির্দিষ্ট কেন্দ্রে ডিলিটেড ভোটারের সংখ্যা বেশি হয়ে গেছে। অর্থাৎ এই 49টা কেন্দ্র যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে সবকটাই বিজেপি পেয়েছে, তাহলেও কিন্তু তৃণমূলের বিপর্যয় আটকানো যাচ্ছে না। কারণ অন্যান্য বাকি সমস্ত কেন্দ্রে 294 এর মধ্যে থেকে 49টা কেন্দ্রকে সরিয়ে নিলে বাকি সমস্ত কেন্দ্রে জয় পরাজয়ের মার্জিন ডিলিটেড ভোটারের সংখ্যার থেকে বেশি। অর্থাৎ এটা যদি আমরা যুক্তির খাতিরে ধরে নিই যে সমস্ত ভোটারদের বাদ দেওয়া হয়েছে তারা সবাই বিজেপিকে ভোট দিত, যদিও বাস্তবে সেটা সম্ভব না, আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা বেরিয়ে যাওয়াটা অনিবার্য ছিল। তথ্য নম্বর 2, এই 49টা কেন্দ্রের মধ্যেও কিন্তু বাস্তব ফলাফল যেটা, 22টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, 27টা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। তার মানে এই এসআইআর এর অপারেশন চালিয়েও বিজেপি 49টা কেন্দ্র যেখানে জয় পরাজয়ের মার্জিনের থেকে ডিলিটেড ভোটারের সংখ্যা বেশি, তার মধ্যে 22টা কেন্দ্র জিততে পারেনি। 3 নম্বর ব্যাপার যেটা, যে 20টা সব থেকে বেশি ডিলিটেড ভোটার বহুল যে কেন্দ্র, বলা বাহুল্য মালদা এবং মুর্শিদাবাদে, সেখানে 12টা আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, 1টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। আপনারা জানেন কংগ্রেসের যিনি বিজয়ী প্রার্থী তিনি নিজেই ডিলিটেড ভোটারের মধ্যে পড়ে গিয়েছিলেন, মামলা করে তিনি প্রার্থী হওয়ার যোগ্যতা জোগাড় করেন। আর বাকি 7টা আউট অফ টপ 20, 7টা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি, যেগুলো অধিকাংশ হিন্দু বহুল এলাকা। মেরুকরণের রাজনীতি ফল দিয়েছে। অর্থাৎ এসআইআর করার কারণে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জোর করে হারানো হয়েছে, এই যে যুক্তিটা তৃণমূল শিবির থেকে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু ক্লোজ স্ক্রুটিনি অফ দ্য রেজাল্টে আসছে না। এটা পরিষ্কার অঙ্ক, এখানে অন্য কোনো অ্যাম্বিগুইটি নেই। এখন এরপরও ওরা বলছেন যে 100টা কেন্দ্রে গণনায় কারচুপি হয়েছে। এখন সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে যে প্রতিটা গণনা কেন্দ্রের ভিভিপ্যাট এবং ইভিএম নির্দিষ্ট সময়কাল পর্যন্ত হুবহু প্রিজার্ভ করতে হবে, এর অন্যথা করা চলবে না। যদি সত্যি গণনায় কারচুপি হয়ে থাকে, যেটা ওরা বলছেন যে এজেন্ট কাউন্টিং এজেন্টদের মেরে বিজেপির লোকেরা যখন পিছিয়ে পড়েছে তাদেরকে মেরে বার করে দিয়েছে, তারপরে ইচ্ছামতো গণনা করেছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ওই 100টা কেন্দ্রকে চিহ্নিত করে অবিলম্বে পুনর্গণনার দাবি জানানো। যদি সেটা না মানে অবিলম্বে এই সুপ্রিম কোর্টের কাছে মুভ করা যে আপনাদের এই অবজারভেশন ছিল, আমরা মনে করছি যে এটা ঘটেছে, আপনারা অবিলম্বে পুনর্গণনার ব্যবস্থা করুন। আমার নিজের ধারণা এই পুনর্গণনা হলে পারে একমাত্র নিউ টাউন রাজারহাট কেন্দ্র, যেখানে তাপস চ্যাটার্জি তৃণমূল প্রার্থী মাত্র 300-র কিছু বেশি ভোটে হেরেছেন, সেই কেন্দ্রটি ছাড়া আর কোথাও গণনার ফলাফল বদলানো মুশকিল আছে। কারণ ধনেখালির কেন্দ্রে যখন বিরোধী এজেন্টদের প্রায় সবাইকে মেরে বার করে দেওয়া হয়েছে বা হুমকি দিয়ে বার করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু ধনেখালির ফলাফল বদলানো যায়নি, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসীমা পাত্র জয়ী হয়েছেন। কিন্তু আমি যুক্তির খাতেও যদি এটা ধরে নিই তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা সত্যি, তাহলে তাদের উচিত হচ্ছে এটাকে রিকাউন্টিং এর দাবি অবিলম্বে আনা, না মানলে কোর্টে ইমিডিয়েট মুভ করা। আমি পদত্যাগ করব না, 100টা ভোট কেন্দ্র লুট হয়েছে, এই রায় মানি না, এইগুলো বলে কোনো রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা যাবে না। আর হ্যাঁ, যদি তারা সিনসিয়ারলি এই রাজনৈতিক ন্যারেটিভটা তৈরি করতে চান যে ভোট লুট হয়েছে, আমরা এই ভোটকে মান্যতা দিচ্ছি না, আমাদের রাজ্যেই এই ধরনের প্রেসিডেন্স হয়েছে। 1972 সালে কংগ্রেসের ব্যাপক রিগিং এর বিরুদ্ধে সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের জয়ী বিধায়করা এই বিধানসভায় ঢুকবে না, এটা জাল বিধানসভা, এবং তারা 77 সালে অবধি ওই বিধানসভার মেয়াদ ছিল, তারা কিন্তু সেই বিধানসভায় যাননি।
মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেরকম কোনো স্ট্যান্ড নিতে পারতেন, তাহলে পারে যে রাজনৈতিক মেসেজটা তিনি দিতে চাইছেন সেটা দিতে পারতেন। কিন্তু আমার নিজের ধারণা সিপিআইএম এর যে আদর্শগত রেজিমেন্টেশনটা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে তার সেই রেজিমেন্টেশনটা নেই। তার যে বিধায়করা বহু কাঠখড় পুড়িয়ে বহু খরচ করে জিতে এসেছেন এই ভয়ঙ্কর বিজেপির ধসের মধ্যেও, তাদেরকে যদি এখন বলা হয় যে আপনি বিধানসভায় যাবেন না, বয়কট করুন, তাদের মধ্যে একটা বড় অংশ রাতারাতি ভেঙে বিজেপিতে চলে যেতে পারে, এটা আমার ধারণা। তো সামগ্রিকভাবে যেটা ছবি সেটা হচ্ছে এই রায় নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণরোষের একটা প্রতিফলন। দ্বিতীয়ত হচ্ছে, আমি বারবার বলেছিলাম যে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস থেকে সরছে, সেটা বাস্তবে ইতিমধ্যে প্রমাণিত। এবং সেই ভোট যে গেছে বাম কংগ্রেস শিবির এবং আইএসএফ শিবিরের দিকে, তার প্রমাণ হচ্ছে যে 2021-এ বাম কংগ্রেস শিবিরের দিকে মাত্র 17% সংখ্যালঘু ভোট ছিল, যেখানে 50%-এর বেশি সংখ্যালঘু আছেন এমন কেন্দ্রগুলো হিসেব করে দেখা যাচ্ছে। তাদের সেই ভোট 23% উঠে এসেছে এবং প্রপোর্শনের ভোট শতাংশ তৃণমূল কংগ্রেস থেকে সরে গেছে, তার কিছু বেশি সরেছে। তো এই বিষয়গুলো কেন ঘটলো, কি জন্য ঘটলো, সেইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখেন, নিজে বসে খতিয়ে দেখেন, কোনো আইপ্যাক বা এই ধরনের ভাড়াটে সংস্থার উপর নির্ভর না করে, বুথভিত্তিক হিসেব যদি উনি বার করে নিতে পারেন, তাহলে আমার মনে হয় যে উনি যে নতুন করে রাস্তায় ফিরে লড়বার কথা ভাবছেন তার সঠিক রোডম্যাপটা চিনে নিতে পারবেন। দ্য নিউজ কাউন্টার.এস এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এমনকি আমার ন্যারেটিভের সঙ্গে ভিন্ন মত হলেও আপনার মতামত জানাবেন, প্রতিটি মতামতকে আমরা সম্মান করি। আর যদি পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এখন এই পর্যন্ত।